স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। নিশু এবার মাথা তুলল, চোখে মায়া, সহানুভূতি, অভিমান ফুটিয়ে বলল, আমার দাদা আপনাকে ত্যায্য করেছিল, বাপ সম্পর্ক ছিন্ন করছিল, আমি করি নাই। রক্তের আমি আপনার। ওদের ভাগ্য ভালো ওই সময় আপনার ছেলে বা ভাইয়ের ছেলে ছিল না, যদি থাকতো তাহলে লাশ পড়ে যেত। জাবেদ সাহেবের ভেতর থেকে কেমন প্রশান্তির হাসি বেরিয়ে এলো। ভরসা করেন তিনি নিশোকে, ভালোবাসেনও অসম্ভব। ছেলেটা এত ভালো যে ভালো না বেশে থাকা যায় না, তবুও কেন যে ওর বাবা এমন করে বুঝে পান না তিনি। হাত বাড়িয়ে নিশোকে কাছে ডাকলেন। নিশো গিয়ে পাশে বসতেই জাবেদ সাহেব তাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন, সবটুকু ভালো তোর সাথে হোক বাপ, আমার দোয়া সবসময় তোর জন্য থাকবে। হাসপাতাল থেকে সবার বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা। রাবেয়া বেগম জাবেদ সাহেবকে রুমে বসেই তুলে খাওয়াচ্ছেন। নিশো আবিরের সাথে কথা শেষ করে তার রুম থেকে বেরিয়ে বাড়ির সামনে দরজার নিকট চলে এসেছিল নিজের রুমে যাওয়ার জন্য। পিছনে ফালাকের ডাকে দাঁড়িয়ে গেল সে। পিছনে তাকাতেই দেখতে পেল ফালাকের হাতে বড় একটা ব্যাগ। ফালাক সামনে এসে দাঁড়িয়ে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এটা একটু সাথে নিয়ে যান। নিশো ভ্রু কুচকে জানতে চাইল, কি আছে এতে? রুমে গিয়ে খুলে দেখবেন। বলো, নইলে আমি নিচ্ছি না। ভয় নেই, আপনাকে উড়িয়ে দিতে বোমা রাখিনি ব্যাগে। আপনার সাথে কোনো শত্রুতা নেই। তাহলে বললে কি সমস্যা? উফ, এখানে কিছু ফল আর শুকনো খাবার আছে। আমি সন্ধ্যার পর ইলেকট্রিশিয়ানকে ডেকে পাঠিয়েছিলাম। বাসায় দুটো ফ্রিজ ছিল, তাই একটা আপনার ওখানে পাঠানো হয়েছে। এখন থেকে একটু সময় মতো খাওয়া দাওয়া করবেন। এবার ব্যাগটা নিন। নিশো দীর্ঘশ্বাস ফেলল, ব্যাগটা হাতে না দিয়েই বলল, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না ফালাক। আমার ছন্ন ছাড়া জীবনে আর কিছুই সুষ্ঠুভাবে বা নিয়ম মাফিক চলবে না। থাকতে দিয়েছো এটাই অনেক, এত আতিথেয়তা করতে হবে না। শেষে দেখবে মাথায় চেপে বসেছি। নিশো আর দাঁড়ালো না। 2-3 কদম এগোতেই ফালাক পেছন থেকে আবার ডাকলো, বলল, এগুলো মা আপনার জন্য গুছিয়ে রেখেছিল। মা চিন্তিত আপনাকে নিয়ে। এখানে থাকবেন কিছুদিন, তিনি চান আপনার যেন কোনো অসুবিধে না হয়। মা নিজেই আমাকে বলেছিল বাসার পুরনো ছোট্ট ফ্রিজটা আপনার ওখানে দিতে। নিশো জিভেতে কামড় খেলো। সে ভেবেছিল ফালাক নিজে থেকে করছিল এসব। অস্বস্তি হচ্ছিল তার। ফালাকের মা এসব করেছে শুনে একটু শান্তি পেল সে। পেছনে ঘুরতে দেখলো ফালাক আর দাঁড়িয়ে নেই, ব্যাগটা নিয়ে হেঁটে চলেছে রান্নাঘরের দিকে। নিশো এক প্রকার দৌড়ে এসে ফালাকের হাত থেকে ব্যাগটা নিতে চাইল। ফালাক ব্যাগটা টেনে নিশোর হাত থেকে ছাড়িয়ে নিয়ে রেগে নিশোর দিকে তাকালো। কি চাই? ব্যাগটা দাও। আপনি বলেছেন আপনার জন্য এই বাড়িতে কেউ যেন না ভাবে, থাকতে দিয়েছি এটাই অনেক। ইস, ভুল হয়ে গেছে। আমি ভেবেছি এসব তুমি কি করছো। ফালাকের চোখ দুটো বড় বড় হয়ে গেল, তেজে উঠে বলল, সামনে আসবেন না আপনি আমার। নিশো ব্যাগটা নিয়ে বলল, মায়ের অনুপস্থিতিতে চাচির ভালোবাসায় মায়ের আদর খোঁজে, এটা আর ফিরিয়ে দিতে পারলাম না। এই একটা জায়গায় আমার আত্মসম্মান দেখাতে ইচ্ছে করে না। নিশো ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। যতটুকু সময় তাকিয়ে প্রিয় মানুষের যাওয়া দেখা যায় ততটুকু সময় ধরে দেখল ফালাক। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে নিজেও প্রস্থান ঘটালো। আবিরের রুমের দরজায় গিয়ে নক করলো সে। আবির দরজা খুলে বোনকে দেখে বলল, এত রাতে কিছু বলবি? হ্যাঁ, কালকে আমার কিছু পার্সেল আসবে, কুরিয়ার ওখানে নিয়ে যাবি আর নিয়ে আসবি। তোকে? হ্যাঁ, ফ্রি হয়ে আমি এনে দিব, তোর যেতে হবে না। অনেক কিছু আসছে, দেখে শুনে আনতে হবে। আচ্ছা, দেখা যাবে, রাত হয়েছে, ঘুমাবে যা। হুম। ফালাক আবিরের কাছ থেকে বিদায় নিয়ে মা বাবার রুমে উকি দিল। রোজকার অভ্যেস তার এটা। বাবা মা প্রতিদিন ঘুমের আগে আড্ডায় বসে যায়। কি সুন্দর করে হাসে দুজন। আজ এত বড় একটা দুর্ঘটনার পরও রাবেয়া বেগমের মন ভালো করতে জাবেদ সাহেব কত কথা বলে যাচ্ছেন। মুচকি হাসলো ফালাক। প্রস্থান করলো বাহির থেকে, নিজের রুমে এলো। হঠাৎ আবিরের বলা কথায় সূক্ষ্ম চিন্তার ভাঁজ দেখা দিল ফালাকের কপালে। আবির রেগে আবার কিছু করবে না তো, যাদের জন্য তাদের বাবার এমন অবস্থা? প্রায় 1 ঘন্টা সময় ব্যয় হলো, ঘুম আসছে না ফালাকের।
বিছানা থেকে উঠে বসলো। ফোনের ওয়ালপেপারে থাকা মায়ের সেই 90 দশকের ছবি দেখে মৃদু হাসল সে। হঠাৎ মাথায় কিছু একটা চেপে বসলো, বাচ্চামি করতে মনটা সায় দিল। বিছানা ছেড়ে সোজা আলমারির দিকে চলে গেল সে। আলমারি খুলতেই ভেতরের 3টা তাক এবং পাশে কাপড়ের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা শাড়ি দেখে মুচকি হাসলো। বেছে বেছে আকাশি রঙের একটা পাতলা নরম শাড়ি বের করে গালে চেপে ধরলো। ইস, শাড়িটায় যেন মা গন্ধ লেগে আছে। শাড়িটা রাবেয়া বেগমের, অতি পছন্দের হয়ে যাওয়ায় মায়ের থেকে শাড়িটা নিয়ে নিজের কাছে রেখেছিল সে। শাড়িটা 2 বছর আগে পরেছিল একদিন। মনকে প্রশ্ন করল, এই মাঝরাতে 90 দশকে চলে যেতে চাইলে কি খুব বাচ্চামি করা হয়ে যাবে? মায়ের ঘুম ভেঙে গেলে রুমের দরজায় এসে তাকে গায়ে শাড়ি জড়ানো, চোখে কাজল, 2 পাশে বেনি আর হাতে চিকন ফিতার ঘড়ি দেখলে কি তাকে পাগলি মেয়ে সম্বোধন করবে? সব ভাবনা পেছনে ফেলে নিজের মন ভালো করতে শ্রম দিতে শুরু করলো ফালাক। শাড়ি কোনো মতে ঠিকঠাক পরতে পারলেও কিন্তু চুল নিয়ে ঝামেলায় পড়তে হলো তাকে। হাঁটু অবধি চুল এখন আছড়ে জট ছাড়াতে হবে। চুলের দিকে তাকাতেই ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। চুলের পেছনে গুনে গুনে 25 মিনিট দিতে হলো তার। সবশেষে সুন্দর 2টা লম্বা বেনির সৃষ্টি হলো। আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু হাসলো। মায়ের মতো রূপবতী লাগছে তাকে। বিড়বিড় করে বলল, মা বোধহয় আমার বয়সী যখন ছিল তখন এরকমই দেখতে ছিল। বাবা বোধহয় মায়ের ওই নিষ্পাপ চেহারা দেখে বিয়ের জন্য পাগল হয়েছিল। মাথার 2 বেনি ধরে নাড়াতে নাড়াতে সারা রুমে পায়চারি করতে থাকলো সে। ভাবলো, আচ্ছা, এই সাজে তাকে যদি নিশো দেখতো তাহলে কি প্রেমিকা বানানোর কথা ভাবতো? প্রেমিকাকে নিজের করে পেতে বেকারত্ব ঘুচিয়ে কিছু করতে উঠে পড়ে লাগতো। একটা বেকার ছেলের ঠান্ডা মেজাজের প্রেমিকা থাকা দরকার, যার বয়সটা তার মতোই অল্প হবে, যেন পরিবার থেকে বিয়ের চাপ না দিতে পারে। প্রেমিকা যেন সেই নারীর মতো প্রেমিককে সফল হতে সাহায্য করতে পারে, যে নারী একজন সফল পুরুষের অর্ধাঙ্গিনী পরিচয় পায়। ফালাক হাতের ঘড়িতে সময় দেখল, 2টা বাজতে চলেছে। এখন না ঘুমোলে সকালে একদম উঠতে পারবে না সে। দিনে অনেক কাজ আছে তার। এই সময়ে আর শাড়ি খুলতে ইচ্ছে হলো না একদমই। আয়নার সামনে এসে নিজেকে আরেকটা বার দেখে নিল। মৃদু হেসে নিশুকে কল্পনা করে বলল, আমার মতো সুন্দর গুণবতী মেয়ে আপনার প্রেমিকা হোক, যে রাতে বিরেতে শাড়ি পরে কাজল চোখে ডুবিয়ে আপনাকে চমকে দেবে। আপনার ঘুম ভাঙলে চোখ ডলতে ডলতে আধো ঘুমে চোখে তাকে দেখবেন আর বলবেন, আমি জিতেছি। শাড়ি পরেছিস কখনো? মায়ের কথায় থমকে দাঁড়ালো ফালাক। নিজের দিকে খেয়াল করতেই জিভেতে কামড় খেলো। রাতে শাড়ি পরেই ঘুমিয়েছিল সে। সামনের দিকে তাকিয়ে দেখলো আবির, নিশো দুজনই তার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। নিজেকে কেমন উদ্ভট লাগছে ফালাকের। শাড়ির কথা মাথা থেকেই চলে গিয়েছিল একদম। নিজেকে অপ্রস্তুত হওয়া থেকে ধীরে ধীরে সামলে নিল সে। মায়ের দিকে তাকিয়ে বলল, রাতে ভালো লাগছিল না, ঘুম আসছিল না, তাই শাড়িটা পরেছিলাম। চেঞ্জ করতে ইচ্ছে হয়নি। আর আমার কি খারাপ লাগছে মা? রাবেয়া বেগম মৃদু হাসলেন। মেয়ের বাহু ধরে নিজের কাছে টেনে নিলেন। নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের লেপটে যাওয়া কাজল খানিকটা পরিষ্কার করে দিলেন। বেসিনের আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে মৃদু হেসে বললেন, ঠিক যেন অষ্টদশী আমি দাঁড়িয়ে আছি। আমার মুখটা সবটা নিয়ে নিয়েছি যে কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। মাশাল্লাহ, কারোর নজর না লাগুক, কালো টিপ দিতে হবে। ফালাক মেয়েকে রাগ দেখিয়ে বলল, মা, তোমার না বলছি ওসব শিরক? তুমি চাও আমি জাহান্নামে যাই? আস্তাগফিরুল্লাহ, কখনোই চাই না মা। বাবা কোথায়? কেমন আছে এখন? সকাল সকাল উঠেছিল, খিদে পেয়েছিল, খেয়ে শুয়েছে আবার। আজ অফিসে কে বসবে, ভাইয়া? হ্যাঁ, আবির যাবে। তুই যা জলদি, হাত মুখ ধুয়ে আয়, একসাথে নাস্তা করবি সবাই। ভাই, আমার কুরিয়ারে যেতে হবে, তুই নিয়ে যেতে পারবি না তো? আমি একাই চলে যাব। আবিরকে ডেকে কথাটা বলে ফ্রেশ হতে চলে গেল ফালাক। আবির পেছন থেকে একাই বলতে থাকলো, অত দূর যেতে হবে কেন? হোম ডেলিভারি নিয়ে নিলেই হয়ে যায়। ক্লাস বাদ দিয়ে এখন ওসব করতে হবে? অল্প সময়েই ফালাক ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলো। এখনও শাড়ি পাল্টায়নি সে। শাড়ি পরে থাকতে মন্দ লাগছে না। যে জিনিসে মন্দ লাগা কাজ করে না, সে জিনিস 24 ঘন্টা করা যায়। ফালাক এসে নিজের চেয়ারে বসলো। কোনাকুনি চেয়ারে নিশো বসে আছে, পাশেই আবির। ফালাককে বসতে দেখে আবির বলল,
তুই কোরিয়ার থেকে আসা মেসেজটা নিশোকে ফরওয়ার্ড করে দে। বিকালে ও গিয়ে পার্সেল নিয়ে আসবে, তোকে যেতে হবে না। রাবেয়া বেগম নাস্তার প্লেট ফালাকের সামনে দিয়ে নিজেও পাশের চেয়ারে বসলেন। ফালাক নিজের প্লেট টেনে নিয়ে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভাইয়া, আমার বাইরে কাজ আছে। তুই জানিস যে আমি ছোটোখাটো বিজনেসও করি। 7টা বোরখার অর্ডার আছে, এগুলো ক্রেতাদের ঠিকানায় পাঠাতে হবে। কাপড় কিনে বাসায় ফিরতে হবে। সামনের সপ্তাহে 2টো বোরখার অর্ডার আছে, ওগুলোও বানাতে হবে। এগুলো নিশ্চয়ই নিশো ভাইয়া পারবে না, আমাকেই যেতে হবে। তুই সাথে গেলে ভালো হতো, তাই তোকে বলেছিলাম। যেতে পারছিস না, ইটস ওকে। আবির কি বলবে বুঝতে পারছে না। ফালাককে বারণ করলেও সে শুনবে না। বাহিরে যাওয়ার কারণগুলো এমন করে সাজিয়ে রেখেছে যেন আজ বাহিরে না গেলে হচ্ছেই না। পাশ থেকে রাবেয়া বেগম বলে উঠলেন, বিকেল থেকে ফালাক নিশোর কাছে পড়তে বসবি। সামনে পরীক্ষা, রেজাল্ট ভালো না হলে তোর বাবা এসব বিজনেস আর করতে দেবে না। রাবেয়া বেগমের কথা শেষ না হতেই নিশো আর ফালাকের চোখাচোখি হলো। ফালাক খাবার মুখে নিতে গিয়ে থেমে গেল। নিশোর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মায়ের দিকে তাকালো, বলল, ওনার কাছে পড়বো, সময় হবে ওনার? হবে না কেন? আমি নিশোকে বলেছি তো, ও রাজি হয়েছে। তুই পড়তে বসলেই হলো। আজকাল তোমার কথা উনি বেশি মানছেন মনে হচ্ছে। মানবে না? আর একটা মাই তো আমি ওর। শোনো মা, আমার আর ভাই লাগবে না। আমার ভাই আছে, একটা ভাই যথেষ্ট আমার জন্য। ফালাকের কথা শুনে মৃদু হাসলেন রাবেয়া বেগম। নিশো এতক্ষণে বলে উঠল, চাচি, আপনার মেয়েকে বলে দিয়েন তার ভাই আমিও হতে চাই না। বোনের প্রয়োজন নেই, আমারও বোন আছে। ফালাক কিছুক্ষণ ভ্রু কুচকে নিশোর দিকে চেয়ে রইল। মনে মনে বলল, আপনার তো বউ নেই, বোন চান না, বউ চাইলেই পারেন। দুপুর 2টা। নিশো নিজের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সার্টিফিকেট নিয়ে বেরিয়েছিল। 2 জায়গায় ইন্টারভিউ ছিল আজ। সিজিপিএ দেখে হিয়ারার নিশোকে পছন্দ করলেও কিছু মৌখিক প্রশ্নে নিশো উত্তর দিতে পারেনি। ইন্টারভিউ দিতে গেলে প্রত্যেকেই হয়তো কিছু উদ্ভট প্রশ্নের সম্মুখীন হয় যেগুলো কোনোভাবেই কাজ রিলেটেড নয়। এই যেমন আজ প্রথম ইন্টারভিউতে একজন প্রশ্ন করে বসলেন, বলুন তো, আজারবাইজান দেশের মুদ্রার নাম কি? নিশো মাথা চুলকালো, পরিমিত হেসে বলল, আপনি বলুন তো, বিয়ের সময় কোন দেশের রাজধানীর নাম 6 বার উচ্চারিত হয়? লোকটা বিস্মিত হলো, বিরক্ত গলায় বললেন, ইন্টারভিউ দিতে এসেছেন আপনি, আমি না। এখানে ফাতরামি করবেন না একদম। কি আজব, দিতে এসেছি চাকরির ইন্টারভিউ, অথচ আপনি আমাকে আজারবাইজানের দেশের মুদ্রার নাম জিজ্ঞেস করছেন। বাংলাদেশের নাগরিক হিসেবে সর্বোচ্চ জিজ্ঞেস করতে পারতেন যে বাংলাদেশ কত সালে ভাষা আন্দোলন করেছিল। আমি সংক্ষেপে 1952 সাল বলে তৃপ্তির ঢেকুর তুলতাম, এই ভেবে যে আপনারা বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ বাড়াচ্ছেন। তা না করে বাংলাদেশ বাদে পৃথিবীর অন্য সব দেশ নিয়ে পড়ে থাকেন। সামনে বসা লোকের মেজাজ যেন চরম উত্তপ্ত হলো। রেগে গিয়ে বললেন, বের হন আপনি এখান থেকে, আপনার মতো লোক এই অফিসে লাগবে না। কি আর করার, বেরিয়ে আসতে হলো নিশোর। দ্বিতীয় জায়গায় ঠিক একই রকম কাণ্ড ঘটিয়ে অন্যদের বিরক্ত করে নিজেও এখন বিরক্ত হয়ে রাস্তায় হাঁটছে। সামনেই একটা স্টল দেখে সেখানে এগিয়ে গেল সে। একটা বেঞ্চে বসে চাওয়ালা মামাকে বলল 1 কাপ চা দিতে। 1 মিনিট বসতে না বসতেই ফালাকের কল এলো। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করলো সে। ওপাশ থেকে ফালাক শান্ত গলায় বলল, কোথায় আছেন? স্টলে 1 কাপ আর একটা সিগারেট খাবো। সিগারেট যারা খায় তার নবীর সাথে দেখা করতে পারবে না তারা, জানেন না আপনি এটা? জানি। তবুও কেন খান? চাকরি পেলে স্ট্রেস কমে যাবে, তখন আর সিগারেট খাবো না। এখন স্টল থেকে বের হন তো। আমি সোনালী ব্যাংকের এদিকে আছি। আপনাকে দেখলাম বাম থেকে রাস্তায় যেতে। গাড়িতে অনেক মালামাল আমার সাথে, একা এগুলো বাসে নিয়ে যেতে পারবো না। যতদূর মনে হচ্ছে গাড়িওয়ালা মামা হেল্প করবে না। আপনি চলে আসুন না, আমি মাকে বলবো আপনাকে চা করে খাওয়াতে। আচ্ছা, আসছি। কল কাটল নিশো। চা না খেয়েও চায়ের দাম দিতে গেলে লোকটা বলল, মামা, চা তো খাবেন না কইতাছেন, দাম কেন দিচ্ছেন? রাখেন মামা, এদিকে আমার প্রায় আশা লাগবে, অন্যদিন আপনার হাতের চা খেয়ে যাব। স্টল থেকে বেরিয়ে এলো নিশো।
পকেটে হাত দিয়ে দেখলো পকেটে অল্প কিছু টাকা আছে। দূর থেকে ফালাককে দেখতে পেয়েছে সে। গাড়িতে বেশ কিছু জিনিসপত্র রয়েছে, ভাড়া সব মিলিয়ে 100-150 হবেই, কিন্তু এত টাকা তার কাছে নেই। টাকা নিয়ে বের হলে খরচ হয়ে যাবে জন্য কিছু টাকা বাড়িতে রেখে এসেছিল সে। এখন ফালাকের সাথে গেলে বড় হিসেবে গাড়ি ভাড়াটা তারই দিতে হবে। ফালাক দিলে সেটা খুব একটা ভালো দেখাবে না। কি করবে ভাবতে ভাবতে রাস্তা পার হয়ে এলো সে। ফালাকের কাছাকাছি আসতেই গাড়ির পেছনের দিকে দাঁড়ানো দুজন অল্প বয়স্ক ছেলের কিছু কটু কথা শুনতে পেল সে। রাস্তাঘাটে বের হলেই আশেপাশে যে 2-1জন ইফটিজার দেখা যায়, এটা সেই শ্রেণীর। নিশো ফালাকের কাছে পৌঁছানোর ঠিক কয়েক সেকেন্ড আগে সেই দুজনের একজন গিয়ে ফালাকের সামনে দাঁড়িয়ে বলল, আপু, আপনার নাম্বারটা দিন তো, আমার বন্ধু আপনাকে পছন্দ করেছে। আরে ভাই সরুন তো, বসতে দিন। বলেই হাত দিয়ে টেনে ফালাকের সামনে থেকে ছেলেটাকে সরিয়ে দিল। পেছনে দাঁড়িয়ে থাকা বন্ধু এগিয়ে এসে নিশোকে ধাক্কা দিয়ে ক্ষিপ্র দৃষ্টিতে তার দিকে তাকালো। নিশো পেছনে ফিরে ছেলেটাকে দেখে শান্ত মেজাজে বলল, কি সমস্যা ভাই? ধাক্কা দিলে কেন? বয়সে আমি তোমার বড়। ধর মিয়া, রাখেন আপনার বড়। আপনি এখানে কি করেন আমাদের মাঝে? কাদের মাঝে? এই যে আমাদের মাঝে। কে উনি? আমার হবু প্রেমিকা। নিশো এবার দাঁতে দাঁত চেপে ছেলেটার গালে একটা চর বসিয়ে দিল। রাগ নিয়ন্ত্রণ করে হেসে বলল, ওইটা হবু প্রেমিকা হলে তো আমি তোর সম্বন্ধী হব। নিশোর কথায় ফিক করে হেসে ফেলল ফালাক। এতক্ষণ বেশ গম্ভীরভাবে বসেই কথোপকথন শুনছিল সে। এবারের কথায় গাম্ভীর্য টিকিয়ে রাখতে পারল না সে। ঝামেলা বড় আকার ধারণ করার আগেই সে বলে উঠল, রাস্তায় ঝামেলা করা ভালো মানুষের লক্ষণ না। গাড়িতে উঠে আসুন। পরিচিত কেউ চিনতে পারলে আমার আর বাইরে আসা হবে না। নিশো গাড়িতে বসে চকিতে জবাব দিল, একা যেন কেউ বের হতে না দেয় সেই ব্যবস্থা করছি, চলো। আপনি বাসায় কিছু বলবেন না? দেখা যাবে। এই ছোটখাটো ব্যাপারের জন্য আমার কাজ থামিয়ে দেবেন না। ভবিষ্যতে বরকে উপার্জন করে খাওয়াতে আমার এই বিজনেসটা টিকিয়ে রাখতে হবে তো। মামা চলেন। নিশো গাড়ি চালককে যাওয়ার অনুমতি দিতেই গাড়ি চলতে শুরু করলো। নিশো পাশে তাকালো, বলল, চিন্তা করো না, তোমার বাড়ির মানুষ কোনো বেকারের সাথে তোমার বিয়ে দেবে না, আমি দিতে দেব না। তাছাড়া তোমার বিয়ের বয়স হয়নি। ফালাক কিছু বলল না, মৃদু হাসল সে। ফালাককে চুপ থাকতে দেখে নিশোও কিছু বলল না। পুরো রাস্তা দুজন নীরবতা পালন করলো। 15 মিনিটের মাথায় গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। নিশো গাড়ি থেকে নামতে নামতে ফালাক নিজের পার্স ব্যাগ থেকে 500 টাকার নোট বের করে গাড়ি চালকের দিকে বাড়িয়ে দিয়ে ইশারায় নিশোকে দেখিয়ে বলল, চাচা, গাড়ি ভাড়া রেখে বাকি টাকাটা ওনার হাতে দিন। নিশোকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফালাক আবার বলে উঠল, আপনি বাকি টাকাটা নিজের কাছে একটু রাখুন। আমি 2টো ব্যাগ নিচ্ছি, বাকি 2টো ব্যাগ আপনি এখানে নামিয়ে রাখুন। আমি আবার আসছি। দুজন মিলে নিয়ে যেতে পারবো না একটা একটা করে? গাড়ি চালক এবার বলে উঠল, আম্মা, একটা আমি নিয়ে নিচ্ছি আর টনি নিক, তাহলে কাম তাড়াতাড়ি হইয়া যাইব। তাহলে তো খুব উপকার হবে। আমি কৃতজ্ঞ থাকবো চাচা। ব্যাগগুলো পৌঁছে দিয়ে গাড়িওয়ালা চলে যায়। নিশো বেরিয়ে যাবে, তার আগেই পকেট থেকে টাকাগুলো বের করে ফালাকের রুমেই টেবিলের উপর রাখতে যাবে, তখন ফালাক ব্যস্ত গলায় বলে উঠল, ওটা ফেরত দিতে হবে না, তখন তো সিগারেট খেতে পারেননি। এটা দিয়ে 1 প্যাকেট কিনে রাখবেন। নিশো ভ্রু কুঁচকাল, অবাক মিশ্রিত কণ্ঠে বলে উঠল, সিগারেট খেতে টাকা দিচ্ছ? প্রেমিকারা প্রেমিকের সিগারেট খাওয়ার অধিকার কেড়ে নেয়। আমি তো প্রেমিকা নই। অবাক করে দেওয়ার ক্ষমতা আছে তোমার, তবে টাকা আমার প্রয়োজন হবে না, আমার কাছে আছে। রাখুন, ওটা ফিরিয়ে দিলে আমার খারাপ লাগবে। চেষ্টা করবেন সিগারেট না খেতে। মনে হয় না এইভাবে চাকরি খুঁজে কোনো লাভ হবে। আপনি বরং BCS এর প্রস্তুতি নিন। নিশো চুপ রইল। ফালাক আবার বলল, আমাকে পড়াতে আসছেন কখন? কখন তোমার সুবিধা হয়? 7টার দিকে সময় হবে আপনার? হবে। ঠিক আছে, চলে আসবেন। ঠিক আছে। মন খারাপ লাগলে ছাদে যাবেন বা আপনার রুমের পেছনে সিঁড়িতে বসবেন, ভালো লাগবে তখন। অনেক কথা বলে ফেলেছি, এখন আসুন, আমার অনেক কাজ। নিশো বেরিয়ে যেতে পা বাড়ালে ফালাক আবার বলে উঠল, শুনুন, তখন আপনার কথায় ভুল ছিল। আমার বিয়ের বয়সের খুব দেরি নেই, মাত্র 13 দিন। দুপুর 2:30। নিশো মাত্রই মসজিদ থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিয়েছিল।
মাথার উপরের ফ্যানটা অল্প গতিতে ঘুরছে। সে চোখের উপর হাত দিয়ে কিছু চিন্তা করছিল, কিছু বলতে ফালাকের কথাটাই ভাবছিল। মেয়েটা খুব একটা ভুল কথা বলেনি, পড়াশোনাটাই শুধু তার দ্বারা হয়ে এসেছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।